স্বাগত এখন জনপদে। আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। ভোগ্যসহ বিভিন্ন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় 1000-এর বেশি লাইটারের জাহাজ। তবে বাজারে পণ্যের কৃত্রিম সংকট ও দাম বাড়ার শঙ্কা থাকায় সব লাইটারের জাহাজকে পণ্য লোড করার 72 ঘন্টার মধ্যেই বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গেল বছরের তুলনায় এবছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে 4.5% বেশি ভোজ্য তেল আমদানি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাবেন হাজিরা শিউলি। ভোজ্য তেল, ডাল, গম সহ বিভিন্ন পণ্য ও শিল্পের কাঁচামাল বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটারের জাহাজে খালাস হয়। এক্ষেত্রে ভোজ্য তেল খালাসের পর প্রথমে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ট্যাঙ্কারে মজুত করা হয়। পরিশোধন শেষে সেই তেল আসে বাজারে। যদিও অভিযোগ রয়েছে অনেক আমদানিকারক রমজানের অত্যাবশ্যক পণ্য নিজের গুদামে না নিয়ে প্রশাসনের চোখ এড়াতে লাইটারের জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে। এতে তৈরি হয় কৃত্রিম সংকট। রমজানকে সামনে রেখে এবারও অনেক লাইটারের জাহাজ পণ্য লোড করেও গন্তব্যে না গিয়ে বন্দর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় রমজানের নিত্যপণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে পণ্য লোড করার 72 ঘন্টার মধ্যে লাইটারের জাহাজগুলোকে বন্দরের জলসীমা ত্যাগ করার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রমজানে পণ্য পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন রাখা সহ বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে উঠে আসে এসব তথ্য। আমাদের এখানে প্রায় 1000 খানেকের মতো কোস্টার আমাদের পোর্ট লিমিটের ভিতরে অ্যাঙ্কর করে আছে। এটা নিয়ে গতকালকে আমরা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি এবং একটা আদেশ জারি করেছি যে 72 ঘন্টার বেশি লোড করার পরে থাকতে পারবে না, বন্দর লিমিট ট্যাগ করতে হবে। কারণ এতে হচ্ছে কি আপনার বাজারে টাইমলি এই কার্গো এগুলো পৌঁছাচ্ছে না, যার ফলে বাজারে একটা আর্টিফিশিয়াল সংকট সৃষ্টি হয়। এই সৃষ্টি হলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষের ভোক্তার উপরে এটার একটা নেতিবাচক একটা প্রভাব পড়ে। ভোগ্যপণ্য আমদানি প্রসঙ্গে বন্দরের সচিব জানান, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে 3,42,527 মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 4 থেকে 5% বেশি। এছাড়া বহির্নোঙরেও আরও 7টি জাহাজে 84,000 টন তেল খালাসের অপেক্ষায় আছে। 3,42,500 মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে এসছে। এর বাইরেও আমাদের আউটার অ্যাঙ্কারেজে বর্তমানে 7টা জাহাজ আছে, যেগুলোতে প্রায় 84,000 মেট্রিক টন ভোজ্য তেল আছে। এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। আমাদের ছিল বন্দরের উপরে। এদিকে বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অপারেশনে আসতে 2029 থেকে 2030 পর্যন্ত সময় লাগবে। এই সময়ে বন্দরের বিদ্যমান সক্ষমতা বৃদ্ধি এবং স্পেসের সদ্ব্যবহার করা না গেলে 5 মিলিয়ন টিউএস কন্টেনার হ্যান্ডলিং করা কঠিন হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমাদের যে কার্গোর যে গ্রোথ, এটা প্রায় 7 থেকে 10%-এর ভিতরে ওঠানামা করে প্রতি বছর। তো 5 মিলিয়ন টিউএস যদি 2030-এ হ্যান্ডেল করতে হয়, আমাদের কিন্তু অনেক সক্ষমতা বাড়াইতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করতেছি যে পোর্টের ভিতরে যে ইয়ার্ডে এখানে আরও স্পেস ম্যানেজমেন্ট করে কিভাবে অটোমেটেড সিস্টেম নিয়ে এসে এফিসিয়েন্সিকে আরও বাড়ানো যায়, সময় কমানো যায়। এছাড়া পানগাঁও টার্মিনালকে সচল করতে ভাড়া নির্দিষ্ট না রেখে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলেও জানান বন্দর চেয়ারম্যান। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। কাল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এই মুহূর্তে বাংলামোটের রূপায়ণ টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয়ে আছেন শাহাদাত অভ্র, যুক্ত হব তার সাথে। অভ্র, জানাবেন কাল কি আয়োজন থাকছে নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে, নেতাকর্মীরা কি বলছেন? এই যে নাগরিক কমিটি, সেই কমিটির অফিসটাই কিন্তু এই মুহূর্তে ঠিক লোকারণ্য বলা চলে, কারণ তাদের যেই আঞ্চলিক থেকে শুরু করে ঢাকার সকল নেতাকর্মী কিন্তু এখানে এসে পৌঁছেছেন, কারণ আগামীকালকে কিন্তু নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে এবং সেখানে কারা কারা থাকবে এবং কি ধরনের সিদ্ধান্ত আসে সেটির জন্য অনেকেই কিন্তু অপেক্ষায় আছে। এবং ভেতরে আছে নাহিদ ইসলাম, তিনি কিন্তু এখানে
আছেন, বিভিন্ন নীতি নির্ধারণী যে ধরনের সিদ্ধান্তগুলো আছে সেগুলো কিন্তু এখনও নেওয়ার হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে নতুন দলের নাম হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপ রূপ হচ্ছে এনসিপি। এছাড়াও হচ্ছে আহ্বায়ক হওয়ার কথা রয়েছে। এটি সম্ভাব্য যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হচ্ছে সামান্থা শারমিন অথবা তাসনিম যারা। অন্যদিকে হচ্ছে সদস্য সচিবের কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে আক্তার হোসেনের কথা, তিনি কিন্তু সদস্য সচিব হতে পারেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আবিদ অথবা নুসরাত তাবাসসুম হতে পারেন। যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ ও আকরাম হোসাইন এই দুজনের মধ্যে একজন হতে পারেন, এমনটা কিন্তু হচ্ছে এখানে শোনা যাচ্ছে। এছাড়াও মুখ্য সংগঠক উত্তর অঞ্চলের জন্য হচ্ছে সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের জন্য কিন্তু হচ্ছে হাসনাত আবদুল্লাহকে প্রস্তাব করা হয়েছে বলে আমরা জেনেছি। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সম্পাদক আব্দুল হান্নান মাসুদ, এছাড়াও দপ্তর সম্পাদক সালে উদ্দিন সিফাত অথবা তরিকুল ইসলাম, এই যে এই দুজনের মধ্যে কিন্তু একজন হতে পারে, এমনই কিন্তু হচ্ছে সম্ভাব্য যেই কমিটিটি সেটি কিন্তু হচ্ছে এখানে শোনা যাচ্ছে। আর এই ভেতরটায় কিন্তু যারা আছেন তার প্রত্যেকেই কিন্তু হচ্ছে আগামীকালকে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, কি ধরনের সিদ্ধান্ত জানানো হবে এবং আগামীকালকে ঠিক 3টায় মানিক মিয়া এভিনিউতে কিন্তু জানা যাবে আসলে কি ধরনের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হয়েছে এই মিটিং থেকে এবং আগামীতে যেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে, নাগরিক কমিটির পক্ষ থেকে যে রাজনৈতিক দলটি আসবে সেটির পূর্ণাঙ্গ কমিটিতে কে থাকছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। সেনাবাহিনীকে শক্তিশালী করতে অস্ত্র ও আধুনিক সরঞ্জাম ক্রয় সহ নানা উদ্যোগে আরও সক্ষমতা বৃদ্ধির কথা বলেন সেনাপ্রধান। সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। রায়হানুল ইসলামের ক্যামেরায় আরও জানাবেন রাকিবুল হাসান। দুর্জয় দুরন্ত নির্ভীক এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হবার মধ্য দিয়ে এই রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণের এই আয়োজন। রণসঙ্গীতের সাথে সেনাদের শৃঙ্খল এ পদধ্বনি মুগ্ধতা ছড়ায় প্যারেড গ্রাউন্ডে। সেনাপ্রধান সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী গার্ড অব অনার দেয়া হয়। পরে সেনাবাহিনী প্রধানকে পরিয়ে দেয়া হয় কর্নেল র্যাঙ্ক ব্যাচ। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় সেনাবাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। আশা প্রকাশ করেন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশ রক্ষায় ভূমিকা রাখবেন সেনা সদস্যরা। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে এবং আত্মনির্ভরতাও অনেকাংশে বৃদ্ধি পাবে। কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পাশাপাশি সেনা সক্ষমতা বৃদ্ধিতে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির কথা বলেন সেনাপ্রধান। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। পরে তিনি 19তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য রেখে কাজ চলছে। আপাতত স্থানীয় নির্বাচন নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয়ে পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, স্থানীয় নির্বাচন কয়েক ধাপে করতে হবে, তাই এই মুহূর্তে তা করা সম্ভব নয়। আমাদের প্রধান উপদেষ্টা সহ
প্রায় দায়িত্বশীল সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজে নির্বাচন কমিশন বর্তমানে আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন, সংসদ নির্বাচন। আমাদের ভোটার হালনাগাদ করা হচ্ছে, ভোটার লিস্ট, এবং সে ভোটার লিস্টও আমাদের জুনের মধ্যে সেটা সম্পূর্ণ চূড়ান্ত হয়ে যাবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে নেওয়া হয়েছে চট্টগ্রামে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে নগরীর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরা। তার মরদেহ রাখা হয়েছে ভিআইপি টাওয়ারের বাসভবনে। শুক্রবার জমিয়াতুল ফালা জামে মসজিদে তার জানাজা হবে, পরে গ্রামের বাড়ি রাউজানে জানাজা শেষে দাফন করা হবে তাকে। এর আগে গেল 25 ফেব্রুয়ারি ইন্তেকাল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। রাজনীতিবিদ হিসাবে উনি সফল এবং একজন বাংলাদেশের যখন একজন মন্ত্রী হিসাবে উনি দায়িত্ব নিয়েছেন গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের, সেই হিসাবে চট্টগ্রামের জন্য যে কাজগুলো করা দরকার উনি কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে সেই কাজগুলো করেছেন। আমরা প্রার্থনা করছি, দোয়া করছি আল্লাহ তাআলা যাতে ওনাকে জান্নাতবাসী করুক। আগামীকাল আমরা জমিয়াতুল ফালাতে বাদে জুমা ওনার জানাজার আয়োজন করেছে। চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে 7 দিন আগে অপহৃত এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে দুলাল মিয়া ও মুর্শেদ মিয়া নামে দুইজনকে। র্যাব জানায় কোতোয়ালি থানার একটি বস্তি থেকে 1 বছরের এক শিশুকে অপহরণ করে কিশোরগঞ্জ নিয়ে যায় দুলাল মিয়া। পরে শিশুটিকে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তিনি। পরে মোর্শেদ মিয়া শিশুটিকে কিনে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং করে তাকে শনাক্ত করে র্যাব। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুলাল মিয়া নামে এই ব্যক্তি আগেও আরেক শিশু অপহরণ মামলায় আসামি ছিলেন। তার স্ত্রীও সে মামলায় ব্রাহ্মণবাড়িয়া কারাগারে বন্দী রয়েছেন। সাভারে আলাদা অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর একটি অভিযানে চুরি হওয়া 7 লাখ টাকা সহ এক চোরকে আটক করে সাভার মডেল থানা। দুপুরে সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার জানান, রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার 22 মাইল রোড কবরস্থান এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও 7 থেকে 8 জন ডাকাত পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি পিকআপ, দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়া আনন্দপুর থেকে সাইফুল নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় জব্দকৃত 2,11,11,850 টাকার অবৈধ মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি। দুপুরে নীলফামারী 56 বিজিবির আয়োজনে নীলফামারী ব্যাটালিয়ন চত্বরে এসব মাদক ধ্বংস করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নীলফামারী 56, পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের দায়িত্ব পূর্ণ পঞ্চগড় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এসব জব্দ করে। পরে নীলফামারী ব্যাটালিয়ন চত্বরে প্রথমে বুলডোজার দিয়ে নিষিদ্ধ মদের বোতল গুঁড়িয়ে দেওয়া হয়। পরে জব্দকৃত বিপুল পরিমাণ গাঁজা আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়। এ সময় বিজেপি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালানে মাদক নির্মূলের জন্য জিরো টলারেন্স নীতি নিশ্চিতকরণে তৎপর থাকার কথা জানান। বরিশালে পানি উন্নয়ন বোর্ডের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় 8টি স্টল। বিকেল 3টায় নগরীর বান্দ রোড 30 গোডাউন সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় রেস্টুরেন্ট, ডায়াগনস্টিক সেন্টার ও মুদির দোকান। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, 1960 সালে প্রায় 21 একর জমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে 2015 সালে 3 শতক জমি লিজ নেয় ইউসুফ আলী মিলন। তবে 3 বছরের মেয়াদ শেষ হলেও জমি দখলে রেখে স্টল ভাড়া দেন তিনি। এদিকে স্টলগুলো ভেঙে দেয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। কাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। এই মুহূর্তে নাগরিক কমিটির কার্যালয় বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে কথা বলছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি যুক্ত হব। জায়গা থেকে বিশ্বাস করি এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে কিন্তু একটা নতুন একটা রিমার্কেবল একটা চেঞ্জ এসেছে। কোন জায়গাটাতে? এই যে ইয়াং জেনারেশন, আপনারা আজকে দেখছেন যে যাদেরকে সামনে রেখে এমন একটা রাজনৈতিক দল বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদেরকে বাংলাদেশের একটা ইউনিয়ন পরিষদের মেম্বার ক্যান্ডিডেট হিসেবে মানুষ কল্পনা করতো না। কিন্তু তারা আজকে
পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম ছাত্র জনতাকে একসাথে রেখে সংসদে প্রতিনিধিত্ব করার কথা ভাবছে, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা ভাবছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। সবগুলো রাজনৈতিক পক্ষ যারা ফেসিবাদ বিরোধী ছিল তাদের একটা উপস্থিতির কথা ছিল, আপনারা ইতিমধ্যে দাওয়াত কার্যক্রম করছেন, সেগুলো নিয়ে কতটা আশাবাদী? সবগুলো রাজনৈতিক দল বা সবগুলো পক্ষ, শহীদ, আহত পরিবার? আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যেই জায়গায় আমরা বাংলাদেশকে দেখতে চাই সেই জায়গায় দেখার সবচেয়ে অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন সদস্য নেতাকর্মী তারা অলরেডি চলে গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল সহ অন্যান্য যারা অংশীদার রয়েছে তাদের কাছে আমাদের আমন্ত্রণ পত্রটি নিয়ে আমরা বিশ্বাস করি আগামীকাল সকলেই আসবে। এবং আগামীতেও যদি নতুন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আজকে থেকে 2, 4, 5, 10 বছর পরে আমরা দেখি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকেও এই যে পজিটিভ যে সাপোর্ট সেটি আমরা আমাদের জায়গা থেকে করব। আমাদের এখানে অভ্যুত্থানের সবচেয়ে বড় আমরা যাদের কাছে কৃতজ্ঞতা, আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধারা তারা সেখানে থাকবেন, দেশি বিদেশি আন্তর্জাতিক কূটনীতিক যারা রয়েছেন তারা সেখানে থাকবেন। এবং আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে সকলের সম্মিলিত অংশগ্রহণে এবং পজিটিভ একটা প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে এই নতুন রাজনৈতিক দল রাজনীতির অঙ্গনে গুরুত্বপূর্ণ জায়গাটি করে নেবে। কোন দুইজন সরে দাঁড়িয়েছে? মানে সরে যাওয়া আর হচ্ছে সম্পৃক্ত না হওয়া, দুইটা মানে ভিন্ন বিষয়। একটা হচ্ছে সম্পৃক্ত হয়ে সরে যাওয়া, আরেকটা হচ্ছে যে সম্পৃক্ত হওয়ার পরে সরে যাওয়া, দুইটা ভিন্ন বিষয়। তো দেখুন আমাদের এই যে নতুন রাজনৈতিক দলে আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায় এবং সেই অন্তর্ভুক্তিমূলক জায়গা থেকে যে শুধুমাত্র দুইজন চলে যাওয়াতেই যে রাজনৈতিক এই গঠন প্রক্রিয়া না, কিভাবে বৈষম্য হচ্ছে, দুইজন যা সম্পৃক্ত না হওয়াতেই যে একটি রাজনৈতিক গঠন প্রক্রিয়া বৈষম্য হচ্ছে, বিষয়টিকে এইভাবে হচ্ছে নির্ণয় করার কোনো সুযোগ নেই। সামনে যেহেতু জাতীয় নির্বাচন এবং আপনাদের কালকে নতুন একটা দল আত্মপ্রকাশ, প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকে যে নির্বাচন, সেক্ষেত্রে সামনে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া রয়েছে এবং সময়ও খুব বেশি নেই, এর মধ্য দিয়ে কি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা বা সেটাই হচ্ছে সময় বলে দেবে। আমরা রাজনৈতিক ম্যান্ডেটের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাবো এবং রাজনৈতিক দল তো শুধুমাত্র যে গৃহবন্দী কোনো কিছু, রাজনৈতিক মানুষের মধ্য থেকে এই ম্যান্ডেটটি নিশ্চিত হবে। মানুষের রাজনৈতিক বিভিন্ন ধরনের কর্মপ্রক্রিয়া থাকবে, কর্মসূচি থাকবে, এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের সাথে আমাদের সম্পৃক্ত হব এবং সেটির মধ্য দিয়ে হচ্ছে ইলেকটোরাল প্রসেস আপনি যেটি বলছেন, যেটি প্রত্যেকটি রাজনৈতিক দলের হচ্ছে চূড়ান্ত হচ্ছে লক্ষ্য থাকে, সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি। বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে কথা বলছিলেন নতুন ছাত্র রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তারা, আর আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। এর সাথে এখন জনপদে শেষ করছি।